সুকান্ত, তুমি আমাকে আর এভাবে মেরো না, তাহলে আমি মরেই যাব। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমি মরে যাচ্ছি, আমার প্রচণ্ড ব্যথা করছে। তোকে আজকে মেরেই ফেলবো হারামজাদি। এত করে বলছি তারপরও আমার কথা তোর কানে ঢুকছে না। তুমি শুধু শুধু দুদিন পর আমাকে মারো, আমি কোত্থেকে টাকা এনে দেবো তোমাকে বলো তো? তোর বাবার বাড়ি থেকে টাকা এনে দিবি, না হলে এখান থেকে চলে যাবি, তোকে মেরেই ফেলবো টাকা না এনে দিলে। আমার বাবা কতটা গরিব মানুষ সেটা তুমি ভালো করেই জানো, তারপরও এর আগে অনেকবার টাকা এনে দিয়েছি। বাবার কাছে টাকা নেই গো। এত কিছু আমি জানতে চাই না, টাকা না হলে তোকে মেরেই ফেলবো, এটা বলে দিচ্ছি। শুধু শুধু প্রতিদিন না মেরে একসাথে আজকে মেরে ফেলো আমাকে। তোকে তো একদিনে মারবো না, অত্যাচার করতে করতে মেরে ফেলবো। এ কি বৌমা, তুমি এখনো শুয়ে আছো? আজকে দুপুরে রান্না বান্না করতে হবে না? সারাদিন এভাবে বিছানায় শুয়ে থাকলে হবে? তোমাকে তো কোনো কথা বললেই কাজে আসে না। কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দাও, তাই না? আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন কেন মা? আপনি আর আপনার ছেলে প্রতিনিয়ত আমার উপরে অত্যাচার করে যাচ্ছেন। আপনারও কিন্তু একটা মেয়ে আছে, তাকেও কিন্তু একদিন বিয়ে দেবেন। আমার মেয়ের জন্য তুই বদদোয়া করছিস? তোর এত বড় সাহস! কিছুক্ষণ আগে ছেলে মেরে গেছে, তাতে হয়নি, এখন আমার হাতে আবার মার খেতে চাচ্ছিস? আপনার মেয়েকে নিয়ে আমি কোনো ধরনের বদদোয়া করিনি, শুধু আপনাকে এটাই মনে করাতে চেয়েছি আপনার একটা মেয়ে আছে। এটা বলাতে আপনি এভাবে জ্বলে উঠলেন। তাহলে কেউ যদি আপনার মেয়ের সাথে আমার এমন অবস্থা করে তখন? তোর কিন্তু মুখ বেড়েছে, এসব কথা বলে নিস্তার পাবি না। দুপুরে সবাই খাবে, তুই তাড়াতাড়ি রান্না করতে ওঠ। এই শরীর নিয়ে আমি কিভাবে রান্না করব বলুন তো? আমার শরীর দিয়ে মনে হচ্ছে এখনো রক্ত ঝরছে। আমি বললাম তো, এত কথা আমি শুনতে পারবো না। তুই খা কিংবা না খেয়ে থাক, তাতে আমার কোনো সমস্যা নেই। বাড়িতে অন্য মানুষজন আছে, তারা কিন্তু খাবে, তাদের জন্য উঠে রান্না কর, না হলে কিন্তু আমার হাতেও মার খাবি। আপনি যান, আমি উঠে আসছি, দয়া করে আমাকে আর মারবেন না। তাড়াতাড়ি এখনই উঠে আয়, আর একবারও যেন ডাকতে না হয়। বৌদি, তোমাকে এত করে বলেছি এত অত্যাচার সহ্য করো না, তুমি এখান থেকে চলে যাও। কেন যে এখনো এখানে পড়ে আছো? তোমার তো এখনো বিয়ে হয়নি নীলু, সেজন্য তুমি বুঝতে পারছো না বোন। বিয়ে হলে তখন বুঝবে, অত্যাচার সহ্য করেও স্বামী সংসার করতে হয়। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। মাকে এত করে বোঝাই, মা আমার কথা শোনে না, উল্টে আমাকে মারে, তা তো তুমি জানো। তোমাকেও ধরে মারে, সেজন্যই তো তোমাকে বলছি তুমি এর মধ্যে কথা বলতে আসবে না। তোমার এই কষ্ট কোনোভাবেই আমার সহ্য হয় না বৌদি। বিয়ের পর নারীর প্রথম ভরসাই হচ্ছে স্বামীর বাড়ি, চাইলেও সেখান থেকে চলে যাওয়া যায় না, বাবা মায়ের মুখে চুনকালি পড়বে। আমার ভাইটা দিন দিন এত খারাপ হয়ে যাবে সেটা নিজেও কল্পনা করতে পারিনি। অমানুষ হয়ে গেছে একটা। আগে তো ভালো ছিল, তোমার মাই তোমার ভাইকে উস্কে দেয়। সেটা আমি ভালো করেই জানি, কিচ্ছু বলতে পারি না। তুমি যাও, আমি রান্না করছি, তোমার শরীর ভালো নয়। তুমি কি আবার আমাকে মার খাওয়াতে চাও নাকি? না না বৌদি, সেটা কেন চাইবো? তাহলে আর বেশিক্ষণ কথা বলো না, রান্নার দরকার নেই, তুমি চলে যাও, আমি করে নিচ্ছি। কি গো বুড়িমা, আজকে তোমার মুখটা এত বেজার দেখাচ্ছে কেন গো? বাড়িতে কিছু হয়েছে নাকি আবার? আমার বাড়িতে নতুন করে আর কি হবে? প্রতিদিন তো লেগেই থাকে এই ঝামেলা। তোমরা এত ঝামেলা কেন করো গো? মানুষজন তোমাদের খারাপ বলে। আমরা কতটা ভালো মানুষ এটা তো জানিস, কিন্তু বাড়িতে এমন একটা অপলক্ষ্মী বয়ে এনেছি, সেজন্যই প্রতিনিয়ত ঝামেলা ঝগড়া লেগেই থাকে। সব কি বউয়ের দোষ নাকি? এমনি এমনি তো ঝামেলা বাঁধে না। তোমরা কি করো? তুই কি বলতে চাচ্ছিস রে সোনালি? তার মানে আমাদের দোষ, আমরা ঝগড়া বাজাই? সেটা আমি বলতে চাইছি না, আমি শুধু বলতে চাইছি এক হাতে তো তালি বাজে না। তোকে এত করে বলেছি আমার বাড়ির বউটার সাথে কথা বলবি না, নিশ্চয়ই ও তোর মাথাটা খেয়েছে, তাই না? আমার মাথাটা কি খাওয়ার জিনিস নাকি? তোমার বউ এসে আমার মাথা খেয়ে নেবে?
সেটা তো দেখতেই পাচ্ছি। তুই ওর দলের হয়ে কথা বলছিস, আমাদের বদনাম করছিস। আমি কাউকেই বদনাম করছি না। এত ঝামেলা হলে বউকে বের করে দিচ্ছ না কেন? যাই হোক, তোমাদের ব্যাপার তোমরা ভালোভাবে বোঝো। ওসব নিয়ে আমার কোনো মাথা ব্যথার দরকার নেই। কেন এসেছো সেটা বলো। সেটাই করব। যাই হোক, যে জন্য এসেছি সেটা শোন। ঘরে তেল নেই, রান্না বান্না হচ্ছে না, তেল লাগবে। আচ্ছা ঠিক আছে, বসো। কি গো, তুমি এত দেরি করে আসছো কেন? প্রতিদিন তো আরো তাড়াতাড়ি চলে আসো। আমি ঘরে একা, সেটা মনে নেই নাকি? এই মেয়ে, আমি তো দেরি করি না, পথে এই সুকান্তদার সাথে দেখা হলো। দেখলেই তো কথা জুড়ে বসে, আর আসতে পারি না। সুকান্ত দা তেমন একটা ভালো মানুষ নয়। শুনেছি যৌতুকের জন্য প্রতিদিন বউয়ের ওপর অত্যাচার করে। তোমাকে বলেছি না এসব লোকের থেকে দূরে থাকবে? তারপরও তাদের সাথে কথা বলো কেন? হ্যাঁ, তুমি বউকে অত্যাচার করবে কিভাবে সেটা শিখছো নাকি? আগেই বলে রাখি, রাধিকা বৌদি এসব সহ্য করছে, আমি কিন্তু করব না। তুমি পাগল হয়ে গেলে নাকি? কি কথা বলতে, কি বলো বলো তো? আমি ঠিক কথাই বলি। সুকান্ত দাও বিয়ের আগে এরকম ছিল না, এখন হয়ে গেছে, তাই না? কখনো এমনটা হবে না। আমি লোভী নই, আমি কর্ম করি, আমি বসে থাকি না। এই জন্যই বলছি, ওসব খারাপ মানুষদের সাথে কখনো মিশবে না, ওরা ভালো লোক নয়। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আর কথা না বলবার চেষ্টা করব, এড়িয়ে চলবো। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। হাত মুখ ধুয়ে এসো তুমি, আমি খাবার দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোমরা দুজনে কি পাগল হয়ে গেলে নাকি? বৌদিকে এভাবে অত্যাচার করছো কেন প্রতিদিন? তোমরা কি কখনো ভালো হবে না? কখনো সহ্য না? মা, তোমার মেয়ের মুখ কিন্তু বেশি বার বেড়েছে। রাধিকার মুখ যেমন করে বন্ধ করে দিয়েছি, তোমার মেয়ের মুখ কিন্তু আমি তেমন করে বন্ধ করে দিতে পারি, বলে দিলাম। এখানে বড় মানুষ কথা বলছে, সেখানে তুই কথা বলছিস কেন রে? এটা কেমন কথা? একটা মানুষকে এভাবে অত্যাচার করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? দেখতে না পারলে ঘরে গিয়ে বসে থাক। যা এখান থেকে, নাহলে কিন্তু তুইও মার খাবি। কে রে হারামজাদি, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? তোকে না বলেছি এখান থেকে চলে যেতে? তোর জন্য যদি আমার বোন মার খায়, তোকে কিন্তু আমি এক্ষুনি মেরে ফেলবো, বলে দিলাম। বৌদি, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? ওরা তো তোমাকে মেরে ফেলবে। এখান থেকে চলে যাওয়া দরকার। দরকার হলে ভিক্ষে করে খেও, তারপরও এখানে আর এসো না। তুই এখানে আবারও কথা বলছিস নীলু? ধরো, তোকে এখনই মজা দেখাচ্ছি। নীলুকে মারবেন না, আমি এখনই আপনাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো ফিরে আসবো না। নীলু, ভালো থেকো বোন। আমাকে ভুলে যেও না, মনে রেখো, আর কোনোদিন এখানে ফিরে এসো না। কিরে মা, হঠাৎ করে তুই চলে এলি যেভাবে, আমাদের যে জানালি না। ওই তোর স্বামী কোথায়? তো স্বামীকে তো দেখতে পাচ্ছি না। আগে মেয়ের দিকে তাকাও, তারপর মেয়ের স্বামীর খোঁজ করো। বয়স হয়েছে, কিছুই বুঝতে পারছো না। কি হয়েছে রে মা? ওরা আবারও তোকে মেরেছে নাকি? না মা, ওরা আমাকে মারেনি। আসার পথে আমি হাঁসটি ধরতে গিয়ে পড়ে গেছিলাম, আছাড় খেয়েছি, তাতেই আঘাত লেগেছে। হাঁসটি আবার তুই ধরতে গেলি কেন? হাঁসটি পেয়েছিস কোথায়? আসার পথে নদীর ধারে দেখেছি হাঁসটি জালে বেঁধেছিল, আমি ওকে বাঁচিয়েছি। হাঁসটি তেমন একটা সুস্থ না, মনে হচ্ছে অসুস্থ। আমি চাইতেছিলাম ওকে চিকিৎসা করানোর জন্য, কিন্তু ও দৌড়ে পালাতে শুরু করলো। আমি ধরতে গিয়েই পড়ে গেলাম। তোর কি আর কোনোদিনও আক্কেল জ্ঞান হবে না রে? বড় হয়েছিস, বিয়ে হয়েছে। মেয়ের মার যদি আক্কেল জ্ঞান না থাকে, মেয়েদের কোত্থেকে আক্কেল জ্ঞান আসবে? যাও যাও, মেয়েকে ঘরে নিয়ে যাও। তুমি শুধু শুধু আমাকে কথা শোনাচ্ছ কেন? আমি আবার কি করলাম? দেখ মা, তোর বাবা শুধু শুধু আমাকে কথা শোনাচ্ছে। বাবার তো এটাই কাজ, বাবার কথা তুমি শোনো কেন? চলো মা, ঘরে চলো। কই গো বাবা মা, তোমরা এখানে আসছো না কেন? তাড়াতাড়ি আসো। কি হয়েছে রে মা? তুই এভাবে চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে বল আমাদের। তুমি তো সব সময় বলো আমার আক্কেল নেই। তোমার মেয়ের আক্কেল নেই সেটা বলো। দেখেছো তোমার মেয়েকে এভাবে চেঁচাচ্ছে? এত বড় হয়েছে তারপরেও চেঁচামেচি থামায়নি।
চুপ থাকো তো তুমি। তুই বল কি হয়েছে রে মা? এভাবে চেঁচাচ্ছিলিস কেন? কি হয়েছে বল। বাবা দেখো, আমার সেই ছোট্ট হাঁসটা আজকে বড় একটা ডিম দিয়েছে। কেমন সোনালি ডিম, দেখে তো মনে হচ্ছে সোনার ডিম কিনা, কে জানে। চলো চলো, এক্ষুনি গ্রামবাসীকে ডেকে আনি, তাদেরকে বলে দিই আমাদের ছোট হাঁসে বড় সোনার ডিম পেড়েছে। গ্রামবাসী সবাই অবাক হবে, এটা সোনার ডিম কিনা সেটাও বুঝতে পারবো। বাবা, আমার তোমার উপরে অনেক করুণা হয়। কিভাবে যে তুমি মাকে নিয়ে এত বছর সংসার করেছো, আমি সেটাই ভাবছি। এতদিনে তুই তাহলে বুঝতে পারলি আমার দুঃখটা। নিশ্চয়ই বাবা মেয়ে মিলে আমাকে নিয়ে কিছু বলছো, তাই না? আরে না না, তোমাকে নিয়ে কিছু বলছি না। তবে একটা কথা শুধু শোনো, এই ডিমের ব্যাপারে কারোর সাথে কিছু বলো না। আর কিছু করতে হবে না, বাকিটা আমি আর রাধিকা দেখছি। ঠিক আছে, তোমরাই দেখো, আমি আর কিচ্ছু বলবো না। আমি গেলাম রান্নাঘরে, তোমাদেরটা তোমরা বুঝে নাও। আরে শম্ভু যে, কি অবস্থা, কেমন আছো? আমি ভালো আছি। আপনার কি অবস্থা? আপনি ভালো আছেন তো? এই রাধিকার কি অবস্থা, এখন ভালো আছে? এখন ভালোই আছে। আমাদের দিনকাল সবকিছু বদলে গেছে। তা তো নিজে চোখেই দেখতে পাচ্ছি। বড় মাছ কিনছেন, মাংস কিনছেন, বাজারে দামি দামি বাজারটাই আপনারা করছেন। হঠাৎ করে এমন পরিবর্তন কিভাবে আসলো? ওরা আমার যে মেয়েকে ঠেলে দিয়েছে, সেই মেয়ে আমার ভাগ্য খুলে দিয়েছে। বাড়িতে বড় ঘর করেছি, সময় হলে বউকে নিয়ে দেখে যেও। সেটা তো অবশ্যই আসবো। আমাদের সাথে আপনার তো শত্রুতা নেই, আপনার আমার কাছে মানুষজন, কিন্তু কি যেন বললেন কপাল খুলে দিয়েছে। আরে আমার মেয়েটি কোত্থেকে যেন একটি হাঁস কুড়িয়ে পেয়েছিল, অনেকদিন যত্ন করেছে। আমরা আর এটা নিয়ে ওর সাথে চেঁচামেচি করেছি এতদিন। গত কদিন ধরে দেখছি সেই ছোট হাঁসটি বড় বড় ডিম দিচ্ছে, তা আবার সোনার ডিম। সেগুলো বিক্রি করেই ওপরওয়ালার ইচ্ছায় দিনকাল ভালো হয়ে গেছে আর কি। যাই হোক, ব্যাপারটা শুনে ভালোই লাগলো, তবে একটু অলৌকিক এবং আশ্চর্যজনক আর কি। ওপরওয়ালা সবসময় দুঃখী মানুষের পাশেই দাঁড়ান। সেই অনুযায়ী আমার মেয়ের ওপরে আশীর্বাদ স্বরূপ অলৌকিক কিছুই দিয়েছেন হয়তো। সময় হলে একদিন দেখে যাব। আচ্ছা ঠিক আছে, সময় করে চলে আসবে। আমি তাহলে যাই। হ্যাঁ, আপনারা আমার এখানে কি করছেন? আপনারা এখানে কেন এসেছেন? আপনারা বুঝি মেহমানদের সাথে এমন ব্যবহার করেন, তাই না? কি গো, তুমি পাগল হয়ে গেছো নাকি? এনাদের সাথে এমন ব্যবহার করছো কেন? যাই হোক, এনার মাথা একটু খারাপ থাকে মাঝে মাঝে, এনার কথা ধরবেন না। আরে অনেক সময় নিজেদের মধ্যে অনেক ঝামেলা লেগে থাকে, অনেক সময় নিজেদেরও দোষ থাকে। এই ছেলের এতদিন দোষ ছিল, সেজন্য আমি ঘরের লক্ষ্মীকে ফিরিয়ে নিয়ে যেতে আসিনি। কারণ যতবার নেব ততবার অত্যাচার করবে মেয়েটার উপর, সেটা তো আর আমি হতে দিতে পারি না, তাই না? তবে আমার ছেলেটা এখন পরিবর্তন হয়েছে, সেজন্য আমার ঘরের লক্ষ্মীকে ফিরিয়ে নিতে এসেছি। আমার মেয়ে আর আপনার বাড়িতে ফিরে যাবে না, আপনি এখান থেকে যেতে পারেন। রাধিকা, তুমি যেতে চাও না? সত্যি করে বলছি গো, গত 6 মাসে আমি একদম পরিবর্তন হয়ে গেছি। তুমি একবার দেখো শুধু, যদি মনে হয় পরিবর্তন হয়নি, তুমি আবার চলে আসবে, কেউ আটকাবে না। মেয়ের বিয়ে দিয়েছি, ছাড়াছাড়ি হয়নি, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। এদিকে আমরা এমনিতেই অনেক কথা শুনছি, রাধিকা গেলেই ভালো হবে। তোমরা যেটা বলো সেটাই করব, সমস্যা নেই। আসুন আসুন, ঘরে আসুন, খেয়ে দিয়ে তারপর যাবেন। কি গো, কি করছো তুমি? তোমার শরীরটা এখন কেমন? আগের চেয়ে একটু ভালো আছে তো? আমি বলেছি নাকি আমার শরীর খারাপ করছে? আমার শরীর তো ঠিকঠাকই আছে। কোনোভাবে তোমার শরীর খারাপ করলে সেটা আমাদের বলবে, সমস্ত কাজ আমি আর নীলু করব, তোমার কোনো কাজ করতে হবে না। বাড়ির কাজ আমি সমস্ত কিছু করতে পারবো, কোনো সমস্যা নেই। আপনারা দরকার হলে বসে থাকুন, আমি কাজ করে দেব। না 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 না, এটা তুমি কি বলছো? তোমার দ্বারা আমরা আর কোনো কাজ করাবো না, তুমি বসে খাবে। আপনারা কি কিছু বলতে চাচ্ছেন? বললে বলুন।
আমাদের পরিবারের অবস্থাটা কেমন সেটা তো তুমি দেখতেই পাচ্ছ। তোমাকে যে বলেছিলাম হাঁসের ডিমগুলো নিয়ে আসতে, সেগুলো নিয়ে এসেছো। তুমি বলেছ আমি আবার আনবো না? সবগুলোই নিয়ে এসেছি। সবগুলো যেহেতু নিয়ে এসেছো, এগুলো দিয়ে আমাদের সংসারের অনেক উন্নতি করা যাবে। একই সাথে আমি একটা ব্যবসা করতে চাচ্ছি, ডিমগুলো দিয়ে দাও তো আমাকে। একসাথে এতগুলো ডিম নিয়ে কি করবে? একটা নাও, এটা দিয়ে অনেক কিছু করা যাবে। পরে আবার বাকিগুলো নিও। ডিমগুলো আমাকে দিয়ে দাও বলছি। কি করছিস? কি পাগল হয়ে গেছিস নাকি? দাও বৌমা, তুমি একটা ডিমই দাও, বাকিগুলো পরে দিও। কি হয়েছে নীলু? তুমি এই রাতের বেলা আমাকে পুকুর ঘাটে ডাকলে কেন? বাড়িতেও তো কথা বলা যেত। বৌদি, এত জোরে কথা বলো না, শুনতে পাবে, তখন আবার একটা ঝামেলা হবে। আচ্ছা ঠিক আছে, আমি আস্তে কথা বলছি। কি হয়েছে আমাকে বলো। আমাকে এখানে ডেকে আনলে কেন নীলু? তোমার কি কোনোদিন বুদ্ধি ব্যবস্থা হবে না? তুমি কি চিরদিন বোকা থেকে যাবে বৌদি? আমি আবার কি করলাম বলো তো? তুমি বুঝতে পারছো না? মা আর দাদা মিলে তোমাকে ফিরিয়ে নিয়ে এসেছে, তার এই একটাই কারণ, তোমার থেকে সমস্ত ডিমগুলো কেড়ে নেবে, তারপর তোমাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তুমি বোকার মতো ডিমগুলো ওদের দিয়ে দিচ্ছ। আমি তো বোকা নই, আমি সমস্ত ডিম দেইনি, একটা মাত্র ডিম দিয়েছি, বাকিগুলো পরে দেব। দেখা যাচ্ছে তোমার মা আর ভাই কিছুটা পরিবর্তন হয়েছে তো। ওরা কখনো পরিবর্তন হবে না, ওদের ভাতে তুমি পা দিও না। একটা ডিম দিয়েছো, বাকিগুলো দিতে না চাইলে জোর করে নেবে, এমনকি তোমাকে হত্যাও করতে পারে। কি বলছো? নিজের ভাই নিজের মায়ের নামে এগুলো বলছো? আমি ওদের সমস্ত কথা শুনতে পেয়েছি। তুমি তো আমাকে বিশ্বাস করো নাকি করো না? আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমার ভালো চাও। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি যা বলবো তুমি সেটাই করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তোকে তখনই আমি বলেছিলাম ওদের কাছে যাওয়ার দরকার নেই। তুই তো আমার কথা শুনিস না, শুনলে তোর মায়ের কথা শুনবি। আমি একদম ওখান থেকে চলে এসেছি, আর কখনো ওখানে যাব না। কই গো, তোমার মেয়ে চলে এসেছে, এদিকে আসো, তাড়াতাড়ি এসো গো। আমার জন্য নিশ্চয়ই মা তোর অনেক কষ্ট হয়েছে, তাই না? আসলে আমি বুঝতে পারিনি। ওরা দিন দিন আরো হিংসুটে হয়ে চলেছে। ওদের ওখানে আমি আর কোনোদিন যাব না। ওরা এমনকি আমাকে মারতেও দ্বিধাবোধ করবে না। ভালো হয়েছে। না, মেয়েটা তখন সমস্ত ডিমগুলো নিয়ে গিয়েছিল, হাঁসটা তো এখন আর ডিমও পারছে না। বড় ডিম ছোট ডিম কোনো ডিমই পাচ্ছে না। গেল তো তোমার জন্য সবকিছু। আমার মেয়ে যে বেঁচে ফিরেছে তাতেই আমি খুশি। আমার সমস্ত কিছু চলে যাক, আমার মেয়ে থাকলেই হবে। বাবা, এতদিনে তোমার তাহলে আক্কেল হলো, তাই না? আবারও তুমি আমাকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলছো। হয়েছে হয়েছে, আমার ভুল হয়েছে, আর বলবো না। কি গো বুড়িমা, আমরা তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, তোমার সেই বড় ডিমগুলো দেখাও না। বড় ডিম না, সোনার ডিম। এই বড় সোনার ডিমগুলো দেখাতে বলো। এবার আর আমাদের কেউ ঠকাতে পারবে না, আমরা বিশাল বড় লোক হয়ে যাব, তোমরা আমাদের পায়ের নিচে পড়ে থাকবে। সেটা হয়তো পড়ে থাকলাম, তবে ডিমগুলো তো দেখাও, তাড়াতাড়ি করো না। দেখাও না, দেখাও, এদের আর ধৈর্য কোলাচ্ছে না। এই নে দেখ, সোনালি ডিম, শাইনের ডিম, এগুলোর অনেক দাম। বুড়িমা একটু হাতে দাও না, ধরে দেখি। দাও দাও, একটু ধরে দেখুক না। এ কি, এই তো দেখছি আমাদের মুরগির ডিম। এরা এটাকে বলছে স্বর্ণের ডিম। স্বর্ণের ডিমগুলো এভাবে হচ্ছে কেন? নিশ্চয়ই বুড়িরা বোকা বানিয়েছে। ওকে আমি কোনোভাবেই ছাড়বো না, ওকে আমি এমন মজা দেখাবো না। বৌদি বলেছে তোমাদের যেতে, তোমাদের জন্য নাকি একটা সেবা যত্নের ব্যবস্থা করবে, পুলিশের কাছে নাকি বলে রেখেছে। শেষ পর্যন্ত এভাবে আমাদের বোকা বানালো। ছি 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 ছি, অতি লোভে তাতি নষ্ট। এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।